নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আমরা এই সাত সকালে আজকে একটি ভারতীয় বিচার ব্যবস্থার একটি অন্যতম ভিডিও তোমাদের সামনে তুলে ধরব এবং এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তার আজকের এই ভিডিওর বিষয় ভারতীয় সাংবিধানিক ব্যবস্থায় লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসে। তো আমরা এই পাঠকেন্দ্রে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে এবং শেষের কবিতা পাঠকেন্দ্রে আমার দূরগত ছাত্রছাত্রীদের জন্য এবং আমার পাঠকেন্দ্রের ছাত্রছাত্রীদের জন্য আজকে এমনভাবে আলোচনা করব যাতে এই আলোচনাটা শুনে তোমরা নোট আকারে তৈরি করতে পারো। তো সেই ভিডিও তৈরি করার আগে তোমরা আমাদের চ্যানেলে নতুন এসেছো, সুতরাং আমাদের পাশে থাকবে, এইটুকু আশা আমরা করতেই পারি, এবং বন্ধুদের মধ্যে এই বিষয়টি একটু শেয়ার করে দেবে। তো প্রথমে আমাদের লিখতে হবে ভূমিকা। সেই ভূমিকায় এমনভাবে আমাদের লিখতে হবে, আলোচনার শুরুতেই আমরা বলতে পারি যে ব্রিটেনের সংবিধানের কে অনুসরণ করে ভারতীয় সংবিধান প্রণেতারা ভারতীয় সংবিধান সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন। আর সেই সংবিধানে একটি অতি গুরুত্বপূর্ণ পদ হল বা পদাধিকারী ব্যক্তিত্ব হলেন লোকসভার স্পিকার বা অধ্যক্ষ। আসলে লোকসভার সভাপতিকে এই স্পিকার বা অধ্যক্ষ বলা হয়। আর এই স্পিকারের বা অধ্যক্ষের নিয়োগ, তার কার্যাবলী সব কিছুই ভারতীয় সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখন আমাদের আলোচনা করতে হবে এই স্পিকারকে নিয়োগ করতে হলে, অর্থাৎ এই স্পিকারের কি কি গুণাবলী থাকার দরকার, তবে সে লোকসভার স্পিকার হিসাবে তিনি নির্বাচিত হতে পারেন। তো প্রথমেই আমাদের বলতে হবে তাকে তো অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং লোকসভার সদস্য হতেই হবে। আর এখানে লোকসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তার মধ্যে থেকে একজন অধ্যক্ষ এবং আরেকজন উপাধ্যক্ষ নির্বাচন করে থাকেন লোকসভার সদস্যরা। তবে এই লোকসভার অধ্যক্ষ প্রধানত 5 বছরের জন্য নিয়োগ হন, কিন্তু এই অধ্যক্ষ মহাশয় পদত্যাগ করলে বা পদচ্যুত করলে বা তার মৃত্যু হলে রাষ্ট্রপতি সংবিধানকে সচল রাখার জন্য, পার্লামেন্টের উচ্চকক্ষকে সচল রাখার জন্য একজনকে অধ্যক্ষ মনোনীত করতে পারেন। এবার আমাদের আলোচনা করতে হবে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী। আমরা প্রথমে আলোচনা করলাম লোকসভার অধ্যক্ষ কিভাবে নির্বাচিত হন, তার কি ক্ষমতা থাকা দরকার এবং তার গঠনটা আমরা আলোচনা করে দিলাম। এবার আমরা আলোচনা করব
লোকসভার অধ্যক্ষের কার্যাবলী কি? লোকসভার অধ্যক্ষের প্রথম কার্যাবলী হল প্রশাসনিক কার্যাবলী। আমরা জানি স্পিকার হিসাবে লোকসভার অধ্যক্ষের কাজ অতি গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যক্ষের দ্বারাই লোকসভার সমস্ত কাজকর্ম সঠিকভাবে সঠিক পথে পরিচালিত হয়ে থাকে। তবে এখানে আমাদের উল্লেখ করা প্রয়োজন, যখন লোকসভার অধিবেশন বসে সেই অধিবেশনের কি বিষয় থাকবে, সেই বিষয়ের উপরে কারা আলোচনা করবে, কতজন সেই আলোচনা অংশগ্রহণ করবে প্রভৃতি বিষয়গুলি ঠিক করে থাকেন স্পিকার। তবে এখানে আরো উল্লেখ করা প্রয়োজন, আমাদের প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে স্পিকার এই সকল বিষয়গুলি ঠিক করে থাকেন। তাই লোকসভার প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে লোকসভার অধ্যক্ষের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত এই পয়েন্ট নিয়ে আলোচনা করতে হবে অর্থ বিল সংক্রান্ত আলোচনা, অর্থ বিল সংক্রান্ত ক্ষমতা। আমরা জানি পার্লামেন্টের যে দুটি কক্ষ আছে, ভারতীয় পার্লামেন্টের যে দুটি কক্ষ, তার উচ্চ কক্ষের নাম রাজ্যসভা এবং নিম্নকক্ষের নাম লোকসভা। কেবলমাত্র এই লোকসভাতে অর্থ বিল বা অর্থ সংক্রান্ত যে কোনো আলোচনা উত্থাপন করা যায়, রাজ্যসভায় কিন্তু এই আলোচনা করা যায় না। এক্ষেত্রে আমাদের একটি বিষয় আমাদের মনে রাখা দরকার, এই অর্থ সংক্রান্ত সমস্ত বিষয়গুলি সিদ্ধান্ত নেবার দাবিদার একমাত্র স্পিকার। তবে এক্ষেত্রে অর্থ বিল লোকসভায় গৃহীত হওয়ার পর সেই বিলটি যখন রাজ্যসভায় পাঠানো হয়, তখন সেই বিলটি অর্থ বিল কিনা সে সম্পর্কে অধ্যক্ষকে একটি সার্টিফিকেট বা শংসাপত্র তার সঙ্গে অ্যাটাচ করতে হয়, ওটা অ্যাটাচ করে দেন লোকসভার অধ্যক্ষ। 3 নম্বর ক্ষমতা, সদস্যদের অধিকার সংক্রান্ত ক্ষমতা। অর্থাৎ লোকসভার সদস্য যারা নির্বাচিত হন জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে, তাদের অধিকারগুলি যাতে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ভোগ করতে পারে সে ব্যাপারে অধ্যক্ষকে সদা সর্বদা দৃষ্টি রাখতে হয়। পাশাপাশি এই লোকসভায় যে সকল সদস্য সংখ্যালঘিষ্ঠ, তাদের স্বার্থের দিকে, তাদের অধিকারের দিকে লোকসভার অধ্যক্ষকে বিশেষ নজর দিতে হয়। অর্থাৎ লোকসভার প্রতিটি সদস্য যাতে তাদের পূর্ণ অধিকার ভোগ করে তারা সহজে জনগণের জন্য কাজ করতে পারে, সেদিকে অধ্যক্ষকে নজর রাখতে হয়।
চতুর্থত, যোগসূত্রকারী হিসাবে অধ্যক্ষ। লোকসভার অধ্যক্ষকে লোকসভার সাথে এবং রাষ্ট্রপতির সাথে যোগসূত্র স্থাপন করতে হয়। অর্থাৎ রাষ্ট্রপতির সাথে এবং লোকসভার বা সংসদের সাথে যোগসূত্রকারী হিসাবে অধ্যক্ষ কাজ করে থাকেন। আর সেই যোগসূত্রকারী হিসাবে লোকসভার অধ্যক্ষকে রাষ্ট্রপতির বার্তা, শুভেচ্ছা এবং তার দেশ চালানোর মনোভাব সম্পর্কে যে সকল বার্তা তিনি দেন সেগুলি লোকসভার অধ্যক্ষের মধ্যে দিয়ে লোকসভায় উত্থাপন করা হয় বা প্রস্তাব পাঠ করা হয়। আর এই পাঠদানের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি এবং সংসদ একে অপরকে বিভিন্ন বিষয়ে অবহিত করে থাকেন অধ্যক্ষ। পঞ্চমত, যৌথ অধিবেশনে সভাপতিত্ব। পার্লামেন্টে যদি কোনো বিল সম্পর্কে বিরোধ, জটিলতা দেখা দেয় বা বিরোধের সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে বিষয়ে লোকসভার অধ্যক্ষ সচেতন থেকে সুষ্ঠুভাবে লোকসভার অধিবেশন পরিচালনা করে থাকেন। শুধু তাই নয়, এরূপ বিরোধ সংগঠিত হলে তিনি যৌথ অধিবেশনের মধ্যে দিয়ে তা মীমাংসা করার চেষ্টা করে থাকেন। বলা যায়, সংবিধানের 118(4) ধারা অনুসারে, ধারাটা মনে রাখবে, 118(4) ধারা অনুসারে এই অধ্যক্ষ বা স্পিকার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন। এই সকল কাজগুলি ছাড়াও লোকসভার অধ্যক্ষের আরো অসংখ্য কাজ আছে বা ক্ষমতা আছে। সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি না এই কারণে, কারণ তোমাদের প্রশ্নের মান 10, সেখানে 12 থেকে 14 মিনিট তোমরা সময় পাবে একটি প্রশ্ন লেখার জন্য। আর সেই কারণে পূর্ণ নির্যাসটি অর্থাৎ পূর্ণ বিষয়টি খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের কাছে আমরা তুলে ধরলাম। আমরা যে কথাটা বলছিলাম, উপরোক্ত কাজগুলি ছাড়াও লোকসভার অধ্যক্ষের আরো অনেক ক্ষমতা বা কাজ আছে। সেই কাজগুলি মধ্যে অন্যতম হল লোকসভার অধ্যক্ষ সচিবালয়ের প্রধান হিসাবে কাজ করে থাকেন। লোকসভার কোনো সদস্য পদত্যাগ করলে তার পদত্যাগপত্র তিনি বিচার করে থাকেন। এছাড়াও
লোকসভার অধ্যক্ষ যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে সংখ্যালঘু সদস্যদের স্বার্থ রক্ষা করে থাকেন। আমরা এবার শেষ করব। পরিশেষে বলতে পারি যে ভারতীয় সংবিধান ব্রিটেনের সংবিধান অনুসারে তৈরি হলেও এখানে লোকসভার অধ্যক্ষ একটি অতি গুরুত্বপূর্ণ কাজ। কারণ এই লোকসভাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠুভাবে করার জন্য, বা কোনো বিরোধ মীমাংসা হলে, কোনো বিরোধ সংগঠিত হলে সেই বিরোধকে ঠান্ডা রেখে তার যে এজেন্ডা, লোকসভার অধিবেশনে যে বিষয়গুলি উত্থাপন করা হবে বলে তিনি আগেই মনোনীত করেছেন, সেই বিষয়গুলি পাস করানোর দায়িত্ব কিন্তু লোকসভার অধ্যক্ষ থাকে। সেই হিসাবে আমরা বলতে পারি ভারতীয় সংবিধানে লোকসভার অধ্যক্ষের গুরুত্বপূর্ণ কাজ তাকে সম্পন্ন করতে হয়। তবে এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, এই লোকসভা অধ্যক্ষকে রাজনীতির ঊর্ধ্বে থেকে তাকে সকল কাজকর্ম সম্পন্ন করতে হয়, কিন্তু বাস্তবে তা মোটেই সম্ভব হয় না। কেন হয় না? কারণ আমরা দেখেছি লোকসভার যখন অধিবেশন হয় সেই সময় লোকসভার মধ্যে বিরোধী যারা সদস্য থাকেন তারা হই হট্টগোল, গন্ডগোল পাকানোর একটা চক্রান্ত করে থাকেন। আবার কখনো কখনো স্পিকারকে তারকে পদত্যাগ করানোর জন্য অনাস্থা প্রস্তাব আনে। আর এই সকল বিষয়গুলি মাথায় রেখে তাকে চলতে হয়, আর সেখান তো তাকে রাজনীতির স্পর্শ তার মনে থাকবেই। তবে এরূপ ঘটনা সংসদের একটি গুরুত্বপূর্ণ পদ হিসাবে লোকসভার কাছে, অধ্যক্ষের কাছে ভীষণ অবমাননার বিষয়, এবং সংসদীয় গণতন্ত্রের পক্ষে এইরূপ আচরণ বা এরূপ ঘটনা কোনো মতেই শোভদায়ক নয়। তো আমরা আজকে আলোচনা করে দিলাম আজকের এই প্রশ্নটা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবে এবং বেল আইকনটি প্রেস করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তবে আজ এখানে আমরা রাখি। আগামী কোনো এক ভিডিওতে তোমার সাথে আমার ঠিক এরূপভাবে আবার দেখা হবে। নমস্কার।